আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে অনেক কিছু ঘটছে, যেমন কালকে যেটা হয়েছে, কালকে ইরান ইসরায়েলের একটা হসপিটালে অ্যাটাক করেছে এবং সেখানে প্রায় 200-র মতো লোক আহত হয়েছে। এবং বেঞ্জামিন নেতানিয়াহু বলছে যে আমরা ইরানের নিউক্লিয়ার সাইটে হামলা করছি, আমরা ইরানের মিলিটারি ফ্যাসিলিটিগুলোতে হামলা করছি, আমরা কখনো সিভিলিয়ানদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু করিনি। কিন্তু ইরান সিভিলিয়ানদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু করছে এবং 200-250 লোক আহত হয়েছে। হাসপাতালে যারা চিকিৎসাধীন, যারা অসহায়, তাদের উপর আক্রমণ করা হয়েছে। এখন নানা জায়গাতে প্রশ্ন উঠছে যে ইসরায়েল কি নিজে নিজে স্যাবোটাজ করেছে এই কাজটা, যে ইরানকে যাতে কলঙ্কিত করা যায়, ইরানের ডিসগ্রেস, যাতে ইরান আক্রমণ তো হতে হবে, মিলিটারি স্থাপনাতে আক্রমণ হওয়া উচিত। সিভিলিয়ানদেরকে আক্রমণ করলে সেটা হচ্ছে গিয়ে মানব ঢাল হিসাবে ইউজ করার মতো। এখন ইরান কি মানব ঢাল হিসাবে যুদ্ধটাকে ইউজ করে আলোচনার টেবিলে বসা নানা রকমের চেষ্টা করছে কিনা। অন্যদিকে দেখা গিয়েছে যে আমাদের যে পাকিস্তানি জেনারেল যেটা আছে শাহজাদ মুনির, তার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা কি হয়েছে, যেটাকে বলে ডিনার হয়েছে। এবং সেই ডিনারের পরে যেটা হয়তো বা চিন্তা ভাবনা হচ্ছে, সেটা হচ্ছে পাকিস্তান কি এই যুদ্ধে কোনোভাবে ইরান এর বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে পারে কিনা। কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে তাদেরকে ইরানের সাপোর্ট নিতে হবে। ইরানের সাপোর্ট নিতে হলে ইরানের সেনাবাহিনী তাদেরকে হেল্প করতে হবে, পাকিস্তানি সেনাবাহিনী। কারণ পাকিস্তানের সাথে ইরানের কি আছে, পাকিস্তানের সাথে ইরানের সীমান্ত আছে। সেই সীমান্ত যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধ অনুসারে পাকিস্তান যদি সেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউজ করতে দেয়, তাহলে সেই যুদ্ধে ইরান পাকিস্তানকে কীভাবে কীভাবে ডিসাইড করবে যে পক্ষের শক্তি নাকি বিপক্ষের শক্তি। কারণ যুদ্ধই যদি স্থল আক্রমণ ইরানের উপর চালানো হয়, কারণ ইরানের যে মিলিটারি ফ্যাসিলিটি আছে, সেই মিলিটারি ফ্যাসিলিটিগুলোতে নিউক্লিয়ার ফ্যাসিলিটি যেগুলো আছে, যেটা সবচেয়ে বেশি আগানো, যে ফ্রুডো পারমাণবিক ফ্যাসিলিটি, সেখানে আক্রমণ করতে হলে স্থল আক্রমণ লাগবে, নয়তো কি লাগবে, নয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের যেই একমাত্র যেটাকে বলে আর কি অস্ত্র আছে, যেটাকে বলে মাদার অফ অল বম্ব, যেটা মাটির নিচে ঢুকে 70-80 মিটার নিচে ঢুকে ধ্বংস করতে পারবে। কিন্তু অনেকেই সন্দেহান হচ্ছে যে সেটারও আবার ক্যাপাসিটি অত দূরে যাওয়ার সম্ভাবনা নাই। সুতরাং যেটা লাগবে হয়তো একই জায়গাতে একই পয়েন্টে 2-3টা সেই মাদার অফ অল বম্ব B-2 স্পিরিট বিমান দিয়ে সেটাকে ফেলতে হবে। যদি না ফেলা হয়, তাহলে হয়তোবা অত গভীরে গিয়ে, কারণ একটা দিয়ে হয়তোবা অনেক দূরে গেল, তারপরে সেখানে যদি আরেকটা ফেলা হয়, তাহলে সেটা আরও অনেক নিচে গিয়ে ফ্যাসিলিটিটাকে ধ্বংস করে ফেলতে পারে। এখন এই কাজটা কি মার্কিন যুক্তরাষ্ট্র করবে কিনা। তাহলে যেটা হচ্ছে, ইসরায়েল ইরানের গতকালকে আরাক হেভি ওয়াটার রিয়েক্টর যেটা আছে, সেখানে অ্যাটাক করেছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল অ্যাটাক করছে, আর ইরান কি করেছে, হসপিটালে অ্যাটাক করেছে। তাহলে ইসরায়েলের আক্রমণের লক্ষ্যই ছিল যে ইরান যাতে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে না পারে। সেজন্য তারা কি করেছিল, গত শুক্রবারে 200 যুদ্ধ বিমান নিয়ে ইরানের অভ্যন্তরে গিয়ে রাতের আধারে, এবং অনেকগুলো মেডিকেল ফ্যাসিলিটি, স্যাম ফ্যাসিলিটি, তারপরে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র, তাদের সিনিয়র জেনারেল, সবগুলোকে তারা কি করেছে, একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। ইরান
ইরানে এখন যেটা হচ্ছে ইন্টারনেট ব্ল্যাকআউট হচ্ছে। ইন্টারনেট ব্ল্যাকআউট মানে হচ্ছে কেউ ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছে না। আর ইসরায়েল যেহেতু এয়ার ডমিনেন্সে করছে, কারণ হচ্ছে ইরানের যেহেতু বিমান বাহিনী খুবই শক্তিশালী না, ইরানের সেম ফ্যাসিলিটিগুলা বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলা ওগুলা অনেক আগেই ধ্বংস করে দিয়েছে। সুতরাং ইসরায়েল যে কোনো সময় ইরানের ভিতরে গিয়ে ইরানের যে কোনো ফ্যাসিলিটিতে আক্রমণ করছে, এবং তারই অংশ হিসেবে 2/3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটা আছে সেগুলাকে ইরান বলছে যে তারা ধ্বংস করে ফেলেছে। আর ইরান এই পর্যন্ত 450টার মতো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে উৎক্ষেপণ করেছে, সাথে ড্রোন ছিল। সুতরাং 450টা 6 দিনে, তার মানে পার ডেতে প্রায় 80টার মতো। অনেক, আক্রমণের তেজটা অনেক। এখন এই আক্রমণটা ঠেকাতে গিয়ে ইসরায়েলের যে প্রতিরক্ষা স্থাপনা আছে, যেটাকে বলা হচ্ছে আয়রন ডোম, যেটাকে বলা হচ্ছে সে আয়রন ডোম অথবা স্লিঙ্গার যেগুলো আছে সেগুলোতে চাপ পড়তেছে। চাপ পড়া মানে কি? চাপ পড়া মানে হচ্ছে তাদের কাজ করতে হলে তো ট্র্যাক করতে হয়। এখানে একসাথে যদি 2-3টা মানে ট্র্যাক করে অ্যাটাক করতে হয়, একসাথে যদি 2-3টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তাহলে আমার ওখানে যদি অনেকগুলো স্যাম ফ্যাসিলিটি, অনেকগুলো স্লিঙ্গার ফ্যাসিলিটি, অনেকগুলো আয়রন ডোম যদি না থাকে, যদি একটা মাত্র আয়রন ডোম থাকে, তাহলে কী হবে? একটা দিয়ে হয়তো একটা মিসাইলকে আমি ধ্বংস করলাম, কিন্তু অনেকগুলা মিসাইল যদি একসাথে চলে আসে তাহলে কী হবে? ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে 2-1টা হয়তো মাটিতে চলে আসবে। সেটাই আমরা দেখতে পাইছি ইসরায়েলের অভ্যন্তর আক্রমণ কষার মধ্য দিয়ে। মাল্টি ওয়ারহেড ব্যালিস্টিক মিসাইল, ইরান এই অ্যাপ্রোচটা ফলো করছে। তারা একসাথে অনেকগুলা মিসাইলকে মারছে। আর ইসরায়েলের যে আয়রন ডোম আছে, সে আয়রন ডোম এত একসাথে আক্রমণগুলোকে ঠেকাতে পারছে না, এবং যার ফলে যেটা হচ্ছে ইসরায়েলের ভিতরে অনেকগুলো আক্রমণ করছে। আবার ওই যে কনস্পিরেসি থিওরি আছে যে ইসরায়েল নিজে নিজে হয়তো বা তাদের হসপিটালগুলোতে অ্যাটাক করতে পারে, তাদের যেগুলা মানবিক স্থাপনা যেগুলাতে সারা পৃথিবীর সবাই নিন্দা করবে, সেই সমস্ত স্থাপনাগুলোতে ইসরায়েল হয়তো বা নিজে নিজেও কী করতে পারে, আক্রমণ করতে পারে, যাতে ইরানকে কী করা যায়, ইরানের মানে কমপ্লেন করা যায় যে ইরান তুমি কী করছো, তুমি তো মানবিক না, তুমি দানবিক হয়ে উঠছো, এরকম একটা ব্যাপার। এদিকে ইসরায়েল দাবি করছে 90%-এর মতো যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো উৎপাদন করা হয়েছে তার 90%-এর মতো ইন্টারসেপশন ইসরায়েল করেছে। তাহলে 400টার মতো যদি হয়, আমরা দেখতে পাচ্ছি 40টার মতো মিসাইল হয়তো বা ভূমিতে এসে আঘাত করতে পেরেছে। এই যে এই আঘাত করা, এই আঘাতের শেষটা কোথায় হবে? শেষটা দেখতে হলে অনেকে যেটা বলছে যে ইসরায়েলের যে সাপ্লাইগুলো আছে সেই সাপ্লাইগুলো এখন লোতে চলে গেছে, অনেক নিচে নেমে গেছে। আগামী হয়তো 7-8 দিন সেই সাপ্লাইটা তাদের হয়তো বা যেভাবে যুদ্ধ চলছে তারা এই গতিতে চললে অস্ত্র দিয়ে 7-8 দিন চলতে পারবে। নতুন করে তাদের অস্ত্রের সাপ্লাই লাগবে, এবং আমেরিকা থেকে সেই অস্ত্র সাপ্লাইটা তাদের আসতে হবে। আরেকটা কথা হচ্ছে গিয়ে আমেরিকা 3টা যুদ্ধজাহাজ ওই এলাকাতে আছে, এবং আমেরিকার B-2 যে স্পিরিট বিমানগুলো আছে সেগুলোও মোটামুটি ইরানে আক্রমণ করার মতো ক্যাপাসিটিতে কাছাকাছি আছে, ডিয়েগো গার্সিয়াতে আছে। সুতরাং সেখান থেকে এসে আবার আরেকটা কথা আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রিফুয়েলিং বিমানগুলো আছে সেগুলো অনেকগুলো কিন্তু মিডল ইস্টের দিকে শিফট করা হয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র কি আলোচনায় যদি সফলতা না আসে, সেক্ষেত্রে কি তারা সরাসরি এই যুদ্ধে ইনভলভ হবে কিনা, সেটা হচ্ছে কথা। নতুন করে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইরান তাদের পুরনো ক্ষেপণাস্ত্রগুলো আগে ইউজ করে ফেলেছে, এখন তারা নতুন ক্ষেপণাস্ত্র ইউজ করা শুরু করছে। নতুন ক্ষেপণাস্ত্র যেগুলো হচ্ছে মডার্ন ডিজাইন, যেগুলো
আয়রন ডোম বা প্রতিরক্ষা ব্যবস্থা যাগুলো আছে সেগুলোকে ফাঁকি দিয়ে সুপারসনিক গতিতে ম্যাক 5, 6, 12, 15, 14 অনেক হাই স্পিডে গিয়ে অ্যাটাক করতে পারে, যেগুলোকে ট্র্যাক করা যায় না। সুতরাং সেজন্যই দেখা যাচ্ছে যে ইরান সফলতা পাচ্ছে এবং ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করতে পারছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে ইসরায়েলের হয়ে পক্ষ নিয়ে যদি নামে, সেক্ষেত্রে ভালো দিক কি খারাপ দিক কি, ইরান তখন হয়তো বা মার্কিন যে ফ্যাসিলিটিগুলো আছে যেগুলো ইরানকে ঘিরে আছে সেগুলোতে অ্যাটাক করতে পারে। সেক্ষেত্রে মার্কিন অ্যাসেটগুলো যেটা হবে রিস্কের মধ্যে পড়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র এই রিস্কটা কেন নেবে? এখন এই অবস্থায় আমরা যেটা বলছি আর কি, যে ফ্রুডো যে পারমাণবিক স্থাপনা আছে সেখানে দুইটো মাদার অফ অল বম্ব পেরে দিলে তো পারমাণবিক যেই উচ্চাবিলাস, সে উচ্চাবিলাসটা ইরানের থেমে যাবে, কয়েক বছরের জন্য থেমে যাবে। যদিও IAEA এর যে প্রতিনিধি তিনি বলেছেন যে ইরান এই মুহূর্তে মোটামুটি 80% মতো এনরিচমেন্ট করতে পারে এবং পারমাণবিক বোমা বানাতে হলে সেটাকে 90% নিয়ে যেতে হয়। সুতরাং এই কাজটা করতে তারা হয়তো বা খুব বেশি সময় লাগার কথা না। যদি 80% হয়ে যায়, মোটামুটি ক্রিটিক্যাল স্টেজে আছে, যে কোনো সময় বোমা তারা তৈরি করতে পারে। কিন্তু ইরানের অনেক নিউক্লিয়ার সায়েন্টিস্টকে ইসরায়েল অনেক আগেই মেরে ফেলেছে, তাদের জেনারেলদেরকে যেমন মেরে ফেলেছে, তাদের সরকারের উচ্চ পর্যায়ের যে নীতি নির্ধারণের লোকজনদেরকে যেমন মেরে ফেলেছে, সুতরাং তারা নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরকেও মেরে ফেলেছে। নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে যাতে কাজ আগাতে না পারে সেজন্য নানা রকম ক্রিটিক্যাল ফ্যাসিলিটিতে তারা অ্যাটাক করেছে, বিদ্যুৎ কেন্দ্র অ্যাটাক করে উড়িয়ে দিয়েছে, সার্ফেসে যা কিছু পেয়েছে উড়িয়ে দিয়েছে, ভূমির নিচে যদ্দূর যেতে পারে, যতভাবে যেতে পারে তারা অ্যাটাক করেছে। শুধুমাত্র একটা মাত্র পারমাণবিক স্থাপনা এখনও অক্ষত আছে বলে মানুষ বিশ্বাস করে, সেটা হচ্ছে ফ্রুডোর যেই নিউক্লিয়ার স্থাপনা সেটা। এখন এই যে আরাকের হেভি ওয়াটার যে ফ্যাসিলিটি, সেটা ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে, সেটাতে আক্রমণ করার মধ্য দিয়ে ইরানকে নিউক্লিয়ারের কাজকাম, যে ইন্টিগ্রেটেড কাজকাম, সেখান থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। দূরে রাখার সব রকমের কার্যক্রম ইসরায়েল নিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র নিচ্ছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এই আক্রমণে আসবে কিনা সেটাই দেখার বিষয়, এবং আগামী 7 দিন এর মধ্যে এই জিনিসটা হয়তো বোঝা যাবে কি হবে। আলোচনার মাধ্যমে সমাধান হবে নাকি আক্রমণের মধ্য দিয়ে সমাধান হবে। আক্রমণের মধ্য দিয়ে সমাধান হলে সেটা কিভাবে কি হবে। এদিকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি জাতির উদ্দেশ্যে, পৃথিবীবাসীর উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছে। সেই ভাষণটাতে তিনি অনেক সুন্দর কিছু কথাবার্তা বলেছেন, যে কথাগুলো হৃদয়গ্রাহী। তিনি অনেক বছর ধরে যেহেতু ইরানের ক্ষমতাতে আছেন এবং তাকে যেহেতু আলী খামেনির বংশধর হিসাবে যতদূর জানা যায়, সুতরাং তার কথাবার্তার মধ্যে উগ্র ইসলামী কোনো চিন্তা ভাবনা থাকবে না। যেটা আছে সেটা হচ্ছে ইরানের জন্য, মুসলমানদের জন্য, ইসলামের জন্য দিক নির্দেশনী ভাষণ আছে। আমরা যেটা চাই সেটা হচ্ছে গিয়ে পৃথিবীতে কেউ কারো মোড়ল হবে না, পৃথিবীতে সবাই শান্তি প্রতিষ্ঠা করবে। এই যে ইসরায়েল যে 1000 মাইল দূরে গিয়ে বিমান দিয়ে ইরানের ভিতর আক্রমণ করে আসলো, আমরা সেটা নিন্দা জানাচ্ছি না। আমরা পড়ে আছি কার জন্যে? ইরানের নিন্দা করছি। অথচ নিন্দা করা উচিত ছিল কার? ইসরায়েলের। ইসরায়েল এই সাহস থেকে পেয়েছে তোমাকে মোড়লগিরি করতে, তোমাকে রাজত্ব করতে। এই যে তুমি যেটা করলা সেটা কে দিয়েছে? অথবা মার্কিন যুক্তরাষ্ট্র যে বিমান বাহিনীর অনন্তরী সারা পৃথিবীতে যে রাজত্ব প্রতিষ্ঠা করেছে। তোমার যেটা ভালো তুমি সেটা করবা, তোমার যেটা খারাপ তুমি সেটা কাউকে করতে দেবা না। সেটা তো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্যে, মানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। তুমি গণতন্ত্রের কথা বলবা কিন্তু ফ্যাসিজমের মতো করে দমায়ে রাখবা। এককেন্দ্রিক বিশ্ব, ভূকেন্দ্রিক বিশ্বে যেমন সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন এই কাজগুলো হতো না। এখন এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যাই চাইবে তাই হবে, মার্কিন মিত্ররা যাই চাইবে তাই হবে। সেটাই আমরা দেখেছি মধ্যপ্রাচ্যে মুসলমানদের ধ্বংসের মধ্য দিয়ে।
গত অনেক বছর তো সেটা চললো না, 90 পরবর্তী।